ডেফিনেটলি তথ্য ও সংস্কৃতি দপ্তর এগুলো নিয়ে ওয়াকিবহাল রয়েছেন। সম্মানীয় প্রতিমন্ত্রী রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া। কেউ জানেন না এই বিষয়গুলো, এমনটা নয়, সেগুলো পরিচ্ছন্ন করা চলছে, তাই এই সময় লাগছে। বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে এসেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, কেউ লেখক, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ বাচিক শিল্পী, কেউ থিয়েটার কর্মী, কেউ সিনেমা কর্মী। বিভিন্ন ক্ষেত্রে মানুষ এখানে এসেছিলেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং তাদের অভিজ্ঞতা এবং যন্ত্রণা দেখেছেন যে স্বজন পোষণ এবং যোগ্যতার স্বজন পোষণ হয়নি, তাহলেও হয়তো কিঞ্চিত কদাচিৎ ক্ষমা করে দেওয়া যায়। আর বিভিন্ন রকমের সরকারি অনুদান বহু গোষ্ঠী, বহু ব্যক্তি তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে, যারা যোগ্য সেটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু অর্ধেক ভুয়ো নামগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ফলত বঞ্চিত হয়েছেন যারা যোগ্য। প্রত্যেক মুহূর্তে কার সঙ্গে কার বেশি সক্ষতা, তার উপরে এই যোগ্যতা, কাজ, পেটে ভাত বা সেই শিল্পীর বেঁচে থাকা, এটা শহর থেকে গ্রাম সর্বত্র বয়ে বেরিয়েছে। যেহেতু এই শিল্প মাধ্যমের ভেতরের আন্দোলনটা বাইরের মানুষ জানতে চান না, তারা শুধুমাত্র শিল্পীদের থেকে পারফরমেন্স দেখতে চান, কবির থেকে কবিতা শুনতে চান, সাহিত্যিকের থেকে একটা সুন্দর উপন্যাস চান। তারা কিন্তু তাদের এই ভেতরের যে যন্ত্রণাটা, সেটার সম্পর্কে তাদের ধারণাগুলো কম। কিন্তু ভেতরের যন্ত্রণাগুলোকে নিয়েই একজন লেখক, একজন কবি, একজন শিল্পী তিনি সৃষ্টি করেন বা বেঁচে থাকেন। আর খুব সত্যি কথা, কলমে জোর থাকলে, কলমে যেমন কালি না থাকলে লেখা পড়ে না, ঠিক তেমনি শিল্প স্নিগ্ধ মন থাকলেও যদি পেটে ভাত না থাকে, হরিপ্রসাদ চৌরাশিয়াজির বাঁশিতে যেমন ফু দেওয়া সম্ভব হতো না, ঠিক তেমনি পণ্ডিত রবিশঙ্কর জি সেতারের ওই টান কি টানতে পারতেন? কোন শিল্পী কি লিখতে পারতেন? তিনি তো অজ্ঞান হয়ে পড়ে যেতেন বা মারা যেতেন। তাই সামান্য একটু ভাতও তো দরকার শিল্পীদের। সেই জায়গাটা অবরুদ্ধ করে দিয়ে এই ডাল ভাত চালগুলো, ঠিক আমফানের সময় যেভাবে চাল চুরি হয়েছে, ঠিক আবাসের সময় যাদের প্রয়োজন তারা যেমন ঘরগুলো না পেয়ে, যাদের ৩-৪টে করে অট্টালিকা তারা ঘরগুলো পেয়েছেন, এইভাবে পাইয়ে দেওয়া চলেছে। তাই যারা পাননি এবং অত্যন্ত যোগ্য, তারা তাদের যন্ত্রণার কথা নতুন সরকারকে বলছেন এবং এই কারণে বলছেন, তারা এটা বিশ্বাস রাখছেন যে এই সরকার, আমাদের সরকার, বিশেষ করে সংস্কৃতির জগতে গাছের শিকড়ে যে সমস্যাটা হয়েছে, পচনের যে যন্ত্রণার, যে অবরুদ্ধতার, তা অত্যন্ত সঠিকভাবে নিরূপণ করে এই রাজ্য সরকার এবং তার তথ্য সংস্কৃতি দপ্তর দ্রুত কাটাবে। যেখানে শিল্পীরা যারা যোগ্য তারা কাজ করবেন। দেখুন, একজন শিল্পী গান গাইলেন বা কবিতা লিখলেন বা অভিনয় করলেন, তাকে আপনি তার পারিশ্রমিক দিয়ে দিলেন, ধরুন তার ১০০ টাকা। বাইরের মানুষ এটা বুঝতে পারবেন না যে গায়ক গান গাইতে গিয়ে যদি সামান্য গানের কড়ি আর কোমলে একটু গলাটাকে মেলাতে না পারেন, তিনি ওই ১০০ টাকাটা নিয়ে আসবেন বাড়িতে, কিন্তু ঘুমোতে পারবেন না। এটা শিল্পীর যন্ত্রণা, যেটা অনেকে বুঝতে পারেন না। হয় আমরা থিয়েটারে পারফর্ম করলাম, এটা লেখা লিখলাম, হয়তো সেখানে ১০০ টাকা ন্যূনতম একটা পারিশ্রমিক আমার হাতে তুলে দেওয়া হলো। কিন্তু যদি শিল্পী মনে করেন যে আমি পূর্ণতায় পৌঁছতে পারিনি, আমি আজ স্টেজে দাঁড়িয়ে বা আজ আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা আমি আজকে কবিতা বলবার সময় বা আমি আজ গানটা গাইবার সময় বা আমি নৃত্য পরিবেশন করবার সময় ঠিক মুদ্রাটা প্রপার করতে পারিনি, সেই ১০০ টাকাটা নিয়ে ঘুমোতে পারে না, খেতে পারে না। এটা অনেকেরই অজানা, আর এইটাই শিকড়ের গল্প, যা অনেকেই জানেন। এবার সেই সমস্যাটাকেই বুঝে সমাধান করা, এটা অন্য আর ১০টা কাজের মতো ফর্মুলায় তৈরি কাজ নয়।
তাই অত্যন্ত বিবেচনার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই কাজটি ঝাড়াই বাছাই শুরু করেছেন। আবার বলছি, 15 বছর এবং তার সঙ্গে আরো 34 বছর, প্রায় 50 বছর ধরে এই শিল্পের রাস্তায় দখলদারি বিভিন্ন রকম হয়েছে। উগ্র দখলদারি আর সৌমতা পূর্ণ দখলদারি, সেটা থিয়েটার বলুন, সিনেমা বলুন, সাহিত্যের জগৎ বলুন, বইমেলা বলুন, গান বলুন, নৃত্য বলুন, লোকশিল্প বলুন, সবকটা ক্ষেত্রে ঘটেছে। ভাস্ট একটা সমুদ্র। কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় আমার এই মাটিকে। আমাদের বাড়িতে খাটের নিচে অন্যান্য রাজ্যের মতো পুরনো জামা কাপড় পাওয়া যায়, চাল পাওয়া যায়, আলু পেঁয়াজও পাওয়া যেতে পারে, কিন্তু অন্য অনেক রাজ্যে যা পাওয়া যায় না, এই মাটিতে সেই পাওয়া যায়। খাটের নিচে একটা রিড ভাঙা হারমোনিয়াম পাওয়া যায়, একটা খোল ভাঙা তবলা পাওয়া যায়, ঘরের কোণে একটা তার ছিঁড়ে যাওয়া সেতার বা গিটার, আর দেওয়ালে মা বা ঠাকুমার কুরুশের কাজ করা একটা টিয়া পাখি যার লাল ঠোঁট, নিচে লেখা ভালো থেকেও পাওয়া যায়। এটা কোথায় একটা আলাদা করে অন্যান্য ডিপার্টমেন্টগুলো সত্যি দারুণ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্টিকুলার ডিপার্টমেন্টের সঙ্গে কোথাও একটা আবেগ জড়িয়ে আছে। তো তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে দিয়েছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরে অফিসার, নতুন অফিসাররাও আসছেন, তারা এই কাজগুলোকে সম্পন্ন করছেন। ইট উইল টেক টাইম। আমাদের প্রত্যাশা বলছে 34 বছর আর 15 বছরে যে যন্ত্রণা আমরা পেয়েছি, আমরা সেখান থেকে এক্ষুনি মুক্ত হতে চাই। প্রাণ তো বলে, মন তো বলে, কিন্তু বাস্তব সে বলে যে আমরা মনে করি যদি দুটো মানুষ যারা একে অপরের সঙ্গে প্রেম, তারা এক্ষুনি একে অপরকে দেখতে চায়, সামনে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করতে যায়, কিন্তু সেই প্রেমিক বা প্রেমিকা জানে আমি রয়েছি কলকাতায়, আর সে চাকরি না পেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে ব্যাঙ্গালোর, এক্ষুনি আসতে পারবে না। এই বাস্তব মেনে অত্যন্ত সুন্দরভাবে, যাতে আর নয় অন্যায় এই পদ্ধতি তা যেন সুন্দর এবং মজবুত ভাবে তৈরি করা যায়, আর যেন শিল্পী যিনি হয় কম পরিচিত বা বেশি পরিচিত, শিল্পী শিল্পী হন। শিল্পী যেমন বৃদ্ধ শিল্পী হয় না, আমি মনে করি শিশু শিল্পী হয় না, হয় তিনি শিল্পী বা তিনি শিল্পী নন। তো যাই হোক, সেই ঝাড়াই বাছাইটা চলছে, আর সামান্য কয়েকদিনের একটা অপেক্ষা, ম্যাক্সিমাম 15 দিন, 1 মাস, তার মধ্যে এই ঝড় কেটে যাবে। একটু জোরে বলুন, স্পষ্ট করে বলুন। যোগ্য এবং অযোগ্যদের যারা আগে বিচার করতেন, তারাই দেখা গেছে একজন ভুল হিসেবে প্রমাণিত হচ্ছে। এক্ষেত্রে এই সময় কে যোগ্য বা কে অযোগ্য, আপনি যোগ্যরা বিচার করবেন। আগে রাজনৈতিক নেতৃত্বরা বিচার করে দিতেন কে আমার মিছিলে যাবে, আমি কাল চাল বা ডাল বা চাকরি চুরি করবো, কিন্তু আমার পাশে হেসে দাঁড়াবেন সেই বিখ্যাত শিল্পী যাকে আমি সাবানের মতো ব্যবহার করে আমার কলঙ্কিত অধ্যায়গুলোকে ধুয়ে নেব। কারণ শিল্প এবং শিল্পীপ্রিয় বাঙালি একটু গলে যায়, শিল্পীকে দেখলে বড় আদর করতে তার প্রাণ চায়, এই ভেবে তারা সাবানের মতো ব্যবহার করেছে। হ্যাঁ, কিছু শিল্পী ছিলেন, কিছু লেখক ছিলেন, কিছু সাহিত্যিক ছিলেন, যারা হাম্বা রাম্বা সাম্বা কবিতা বলা হয়েছে, যাদের উপন্যাস, সাহিত্য, কবিতা পড়ে আমরা বড় হয়েছি, হাততালি দিয়েছি, তাদের শিক্ষক মেনেছি, তারাও ব্যক্তির স্বার্থে তাদের ওই মঞ্চে বসে হাততালি দিয়ে নিজের গুণকে তারা আহত করেছেন, রক্তাক্ত করেছেন। আমাদের কষ্ট হয়েছে বইকে, তারা বাঁচবেন না। প্রচুর গুণী মানুষ রয়েছে। দেখুন, আপনারা মিডিয়ায় যার ইন্টারভিউ বেশি করে দেখাবেন, তিনি পরিচিত মানুষ হয়ে উঠবেন। হয়তো তার থেকেও বেশি গুণী মানুষ বসেছিলেন, তিনি আরো ভালো কথা বলতে, যেমন এখানে আমি বলছি, আমার থেকে আরো বহু হাজার হাজার গুণী মানুষ আছেন। হয়তো আপনারা তার থেকে কথা শুনলেন, আরো বেশি সমৃদ্ধ মানুষের কথা শুনতে পেতে পারতেন। আমার পাশে বিখ্যাত কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছে। শিক্ষকতার জায়গা থেকে, তার লেখনীর জায়গা থেকে তাকে অজস্র আঘাত করা হয়েছে। বাকি কবি ভাই বন্ধুরা কেউ কোনো কথা বলেন, ঠিক যেমন আপনাদের সাংবাদিক বন্ধুদের অনেককে জেলে পুরে দেওয়া হয়েছিল, মারা হয়েছিল, অনেক সাংবাদিক বন্ধুকে
আমরা আপত্তি তুলতে দেখিনি, প্রেস ক্লাবে মিটিং মিছিল করতে দেখিনি। যে প্রশ্ন আমি তুলেছি ঠিক সেখানে যে অসুবিধাটা দাঁড়িয়ে, বাকি অসুবিধাগুলো একই জায়গায় দাঁড়িয়ে ছিল আজ ফার্স্ট টেন্স। সৌরভ পালোদিকে নিয়ে না দেখুন, ইন্দ্রনীল সেন ব্রাত্য বসুর সঙ্গে এক লাইনে অরূপ বিশ্বাসকে ফেলবেন না। না একটু আমি দাঁড়া, কথা বলতে দিতে হবে। ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু দুজনেই গুণী শিল্পী ছিলেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এক মিনিট দাঁড়ান, একটু কথা শুনুন। আমার আপনার দুজনের ভাল লাগবে। এবার তারা বিপদে পরিচালিত হয়ে অন্ধকারে যে রাস্তা বেছেছেন, এটা তাদের ব্যক্তিগত রুচি। তারা সেখানে যদি অপরাধ করে থাকেন তাদের শাস্তি হবে। তারা জেলে থাকবেন না বেলে থাকবেন সেটা আমার দেশের আইন ঠিক করবে। কিন্তু অরূপ বিশ্বাসদের মতো লোক যারা কোনোদিন তাদের পরিবারের কেউ শিল্পে সতেও পা দেয়নি, তারা গোষ্ঠী শুদ্ধ শিল্পকে নিয়ন্ত্রণের কাজে গিয়ে এসেছিলেন। তফাৎটা একটুখানি বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব? অরূপ বিশ্বাসদের অপরাধ কম, কারণ তারা না জেনে অপরাধ করেছেন, তারা অজ্ঞ অসচেতন শিল্প মাধ্যম সম্পর্কে। কিন্তু যারা জেনে অপরাধটা করেছেন তাদের ক্ষমা করা কঠিন। বুঝাতে পারলাম?